এবার চলে আসি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞা নিয়ে। প্রথমেই যে কথাটা হচ্ছে, তোমরা তো জানো যে যৌথ মূলধনী যে ব্যবসায়টি, এই ব্যবসায়টাকে আমরা কিন্তু খুব কমনলি জানি কোম্পানি সংগঠন নামে। মানে কোম্পানি নামটাই আমাদের মুখে বেশি আসে, আমরা বেশি বলি, এবং কোম্পানি নামটার সাথে কিন্তু আমরা বেশি পরিচিত। যদিও এই অধ্যায়টির নাম যৌথ মূলধনী বা জয়েন্ট স্টক কোম্পানি। এখন কথা হচ্ছে, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই চ্যাপ্টারটাকে আমরা কেন যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসায় বা যৌথ মূলধনী সংগঠন বলি? এই যৌথ মূলধনী শব্দটা কেন আসলো বা কেন আমরা যৌথ মূলধনী বলি? দেখো, নর্মালি এক মালিকানা ব্যবসায় নিয়ে যখন আমরা পড়েছিলাম, এক মালিকানা ব্যবসায় একজন মালিক থাকে, মালিক একাই মূলধন দিয়ে থাকে। অংশীদারি ব্যবসায় কয়েকজন অংশীদার থাকে, অংশীদারদের মধ্যে কয়েকজন মূলধন দেয়, আবার কেউ কেউ মূলধন নাও দিয়ে থাকে, যেমন কর্মী অংশীদার, এটা তোমরা জানো। যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে যেটা হলো যে যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে এমন একটি ব্যবসায় যেখানে অনেক জনের থেকে মূলধন সংগ্রহ করা হয়। এবং যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে যে মূলধনটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। এই ছোট ছোট অংশকে আমরা বলি হচ্ছে শেয়ার, এবং এই শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে বিধায় এই ব্যবসায়কে আমরা বলি যৌথ মূলধনী ব্যবসা। যেমন ধরো, আমি যখন ছোট ছিলাম, আমার একটা বিষয়ে অনেক বেশি আমরা যে চিন্তা করতাম বা আমাদের মাথায় আসতো, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো কয়েক কোটি জনগণ, রাইট? এখন সবার থেকে যদি একটা টাকা করে আমরা সংগ্রহ করতে পারতাম, তাহলে কিন্তু কোটি টাকার মালিক হয়ে যেতাম। এরকম চিন্তা কিন্তু আমার ছোটবেলায় মাঝে মধ্যে মাথায় আসতো, যখন আমার কোনো খেলনা পছন্দ হতো বা পোকেমন কার্ড পছন্দ হতো, আমার কেনার ইচ্ছা থাকতো, বাট ওই বয়সে সেটা কেনার মতো অবস্থা তখন যখন আমার ছিল না, তখন এইরকম প্ল্যান আসতো যে আচ্ছা ঠিক আছে, এতগুলা মানুষ সবাই 1 কোটি, মানে 1 কোটি মানুষের যদি 1 টাকা করে দেয়, তাও তো 1 কোটি টাকা হয়ে গেল। এখন এই যে আমি 1 কোটি মানুষের থেকে 1 টাকা করে সংগ্রহ করে 1 কোটি টাকা সংগ্রহ করে ফেললাম, এইটাও কিন্তু যৌথ মূলধন। কিভাবে? কারণ হচ্ছে অনেকের থেকেই কিন্তু এই মূলধনটা আসছে, এবং অনেকের থেকেই কিন্তু এই টাকাটা আমি কালেক্ট করে একটা বড় অ্যামাউন্ট কালেক্ট করে ফেললাম, যেটার ক্ষেত্রে কারো থেকে কিন্তু খুব বেশি প্রেসার হলো না, কারো এই অর্থটা দিতে খুব বেশি কষ্ট কিন্তু হলো না। এবং অনেকেই বলতেছে যে ওদের এখনো মাথায় চিন্তা আছে। চেষ্টা করতে থাকো, ভবিষ্যতে হতেও পারে যে এইরকম বিষয়টা চলে আসে। ওকে, হতেও পারে যাতে তোমার এরকম কোন একটা সুযোগ হয়ে গেল যেখানে তুমি মানুষের থেকে ক্রাউড ফান্ড করতে পারলে। এখন দেখো, মূলত যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞা নিয়ে যদি আমরা আলোচনা করি যে যৌথ মূলধনী ব্যবসা বলতে আসলে কি বোঝায়, যৌথ মূলধনী ব্যবসা বলতে আসলে কি বোঝায়, এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, তো যৌথ মূলধনী ব্যবসায় কি? যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে এমন একটি ব্যবসায় যেটা কোম্পানি আইনের অধীনে গঠিত। কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানকে আমরা যৌথ মূলধনী ব্যবসায় বলি। এবং এই ধরনের ব্যবসায় অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। দেখো, যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে, এবং খুব সিম্পল 3টা বিষয় কিন্তু আমরা যদি মাথায় রাখি যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে, আমাদের কিন্তু খুব সহজেই মনে থাকবে যৌথ মূলধনী ব্যবসায়ের যেই সংজ্ঞা, সেই সংজ্ঞাটি। তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে কোম্পানি আইনের অধীনে। কোম্পানি আইনের অধীনে, কোম্পানি আইনের অধীনে গঠিত হতে হবে, পরিচালিত হতে হবে। 2 নাম্বার হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। কি থাকবে? মুনাফা অর্জনের উদ্দেশ্য। এবং 3 নাম্বার হচ্ছে তা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হবে। কিসের অধিকারী হবে? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হবে। অর্থাৎ 3টা পয়েন্ট যদি আমরা মনে রাখি, আমরা কিন্তু খুব সহজেই যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞাটা মনে রাখতে পারবো। এক হচ্ছে কোম্পানি আইন দ্বারা গঠিত, এবং কোম্পানি আইন দ্বারা গঠিত মানে কি? 1994 সালের যে কোম্পানি আইন, সে 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত,
এর পাশাপাশি হচ্ছে আহ মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে 2 নাম্বার। এবং 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী ব্যবসা প্রতিষ্ঠানকে যৌথ মূলধনী ব্যবসায় বলে। কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো সকল সুযোগ সুবিধা পায় বা ভোগ করতে পারে, এবং এই বিষয়টাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। যেমন আমরা যারা ব্যক্তি, আমাদের আলাদা সত্তা আছে, এই কারণে আমরা কি করতে পারি? আমরা নিজ নামে লেনদেন করতে পারি, আমরা নিজ নামে চুক্তি করতে পারি, আমরা কোনো পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারি, কেউ আমাদের বিরুদ্ধে মামলা করলে আমরা তার বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারি, নিজস্ব স্বাক্ষর ব্যবহার করতে পারি। এই অধিকারগুলো ব্যক্তি না হয়েও কোম্পানির কাছে থাকে। এই যে কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির সকল সুযোগ সুবিধা পায়, ব্যক্তির সকল সুযোগ সুবিধা ভোগ করে, এই বিষয়টাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তি সত্তা। এবং কোম্পানির কিন্তু কৃত্রিম ব্যক্তি সত্তা আছে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে কোম্পানির কিন্তু কৃত্রিম ব্যক্তি সত্তা আছে। কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো সকল সুযোগ সুবিধা পায় এবং তা চাইলেই ভোগ করতে পারে। এবং এর পাশাপাশি আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কোম্পানি চিরন্তন অস্তিত্বের অধিকারী। কিসের অধিকারী? চিরন্তন অস্তিত্বের অধিকারী। চিরন্তন অস্তিত্ব কি সেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তো তার আগে যেটা আমাদের আরেকটা পয়েন্ট পড়তে হবে এবং মনে রাখতে হবে তা হচ্ছে যে যৌথ মূলধনী ব্যবসায়কে কোম্পানি সংগঠন নামে আমরা বেশি চিনি, এবং কোম্পানি সংগঠন নামেই কিন্তু যৌথ মূলধনী ব্যবসায় অধিক পরিচিত। যৌথ মূলধনী ব্যবসায় কোম্পানি সংগঠন নামে অধিক পরিচিত। ওকে, আমাদের মনে রাখতে হবে যে যৌথ মূলধনী ব্যবসায়কে আমরা কোম্পানি সংগঠন নামে বেশি চিনি, বেশি জানি, এবং আমরা কিন্তু কমনলি এটাকে কোম্পানি সংগঠন নামই বলে থাকি।